কথা হোক বৈঠকে, প্রচার হোক মুক্তিতে, এই প্রতিপাদ্য নিয়ে আবারও হাজির হয়েছি বৈঠকে। আমি নাজমুল হুদা। আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইবুর রহমান তৌফিক। আজকের আলোচনার বিষয় 24-এর অভ্যুত্থান পরবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রাপ্তি। আজকের আলোচনার বিষয়বস্তুর সাথে আমরা অন্তর্ভুক্ত করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক প্রশাসনিক পরিস্থিতি, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি স্বচ্ছ ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি তৈরি হবে বলে আমরা আশাবাদী। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। 2024 সালটা আমাদের দীর্ঘ রক্তাক্ত জুলাইয়ের একটা শেষ বা সমাপ্তি হয়েছে। সামনে আমাদের 2025 সাল। এই নতুন বছরকে সামনে রেখে আমাদের নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসছে। তো 2025 সাল নিয়ে আপনার ভাবনা কি? আসলে 2025 সাল নিয়ে যদি ভাবনার কথা বলি, যে আমরা দীর্ঘ একটা রক্তাক্ত জুলাইয়ের পরে 2025-এ পদার্পণ করেছি, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। তো আমরা বিগত সময়ে যদি 2024-এর কথা চিন্তা করি, বছরের শুরুতে 7ই জানুয়ারি একটা নির্বাচন ছিল, যে নির্বাচন আসলে সবাইকে হতাশ করেছিল এবং আমরা ধরে নিয়েছিলাম যে একটা চেপে বসা স্বৈরাচার দীর্ঘস্থায়ী শাসন ব্যবস্থা এই জায়গায় কায়েম করবে। তার পরবর্তীতে আমরা দেখলাম যে জুলাই আগস্টের সেই কোটা আন্দোলনে রক্তাক্ত জুলাই এবং একটা রক্তগঙ্গা পাড়ি দিয়ে দীর্ঘ দিন ধরে চেপে বসা স্বৈরাচারের বিদায় হয়েছে এবং সেই বিদায়ের মধ্য দিয়ে নতুন একটা প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে নিয়ে আমরা 2025-এ পদার্পণ করেছি। আপনি জানেন যে 2025-এ আমাদের দেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই পথে ধাবিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং আমাদের সামনে জাতীয় নির্বাচন হতে পারে এবং রাজনৈতিকভাবে আমাদের একটা পতিত স্বৈরাচার চলে গেল, এখানে একটা চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে এবং যে আমরা সংস্কার এবং নতুন বাংলাদেশের কথা চিন্তা করছি, এই সংস্কার এবং নতুন বাংলাদেশকে গড়ার জন্য 2025 হচ্ছে মূল ভূমিকা পালন করবে বলে মনে করি। তাছাড়া আমি 2025-এ প্রত্যাশা রাখি যে আমাদের 2024 যেরকম রক্তাক্ত গেছে, 2025টা যেন একটা ফুলের মতো সাজানো গোছানো হয়। আর এইদিকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এখনো শেষ না হওয়া এবং যে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, এগুলো আমাদেরকে অবশ্যই পীড়িত করে মানুষ জাতি হিসেবে, মানুষ হিসেবে, এবং পাশের দেশের মিয়ানমারের সংঘাত, সহিংসতা, এগুলো আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে ভাবিয়ে তুলছে। তা আশা করব যে বিশ্বের প্রতিটি প্রান্তের যে মানুষ আছে তাদের যে অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ফিলিস্তিনি মানুষের যে স্বাধীনতা আকাঙ্ক্ষা, সেগুলো 2025 পূরণ করতে পারবে, এরকম প্রত্যাশাই রাখি। হ্যাঁ, আমরা সবসময় প্রত্যাশা ভালো করবো। আমরা আশাবাদী যে আমাদের 2025 সাল অবশ্যই ভালো যাবে। বিশ্বের যে সংঘাত, সেটা 2025 সালে সমাপ্তি ঘটবে, আমরা আশাবাদী। আমাদের এই 24-এর পর 2025 সালের বিশ্ববিদ্যালয়ে যে 2024-2025 সেশনের ভর্তি আবেদন শুরু হয়েছে এবং এই সেশনের ভর্তি ফি নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন মহল থেকে আলোচনা এবং এই ফি কমানোর দাবি উঠতেছে এবং আন্দোলন হচ্ছে পাশাপাশি। এবং এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, যে ভর্তি ফি বিষয়টাকে? আচ্ছা, যদি দেখেন আমাদের 2024-25 সেশনের ভর্তি আবেদন শুরু হচ্ছে জানুয়ারি 1 তারিখ থেকে, মানে আজকে থেকেই। তো আমরা যদি দেখি যে আমরা বিগত সময় যদি একটু পিছনে যাই, যে আমরা গত জুলাইয়ে কিন্তু একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং আমরা তার পরবর্তী সময় আশা করেছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলো যে যেরকম ব্যবসা বাণিজ্য হইতো বা হচ্ছে ভর্তি ফি নিয়ে অনিয়ম হইতো, সেই বিষয়গুলো থেকে আমরা অনেকটা উত্তরণ করতে পারবো এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে। কিন্তু আমরা দেখলাম যে বিগত বছর ভর্তি ফি ছিল 900 টাকা, এই বছর আরো 100 টাকা ফি বাড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1000 টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। তো ভর্তি ফি নির্ধারণের কথা যদি আমরা বলি 2023-24 সেশনের কথা, সেই জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি ভুল না করি প্রায় 24 কোটি টাকা আয় করেছিল। সেখানে আমরা দেখেছি যে সব খরচের পরও প্রায় 17 কোটি টাকার মতো থেকে গিয়েছিল। সেই টাকা থেকে রাষ্ট্রীয় কোষাগারে যে উর্ধিত ফিটা, সেটা জমা দেওয়ার কথা ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই জায়গায় ফি দেয়নি জমা। এবং আমরা কি দেখলাম যে সেই টাকা 900 হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে তৎকালীন ছাত্র সংগঠন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, তারা এই জায়গা থেকে একটা টাকার পার্সেন্ট নিয়েছিল। আবার আমরা এটাও দেখেছি যে আমাদের বিভিন্ন উচ্চপদস্থ রেজিস্ট্রার বা আমাদের প্রভিসি, ওনারা হচ্ছে দায়িত্ব পালন না করে তারা হচ্ছে ওই ফিটা নিয়ে নিয়েছে। তো এখন এই যে ভর্তি ফি কেন এটা কমানো আবেদনটা করা যৌক্তিক, আপনি যদি চিন্তা করেন, এটা একটা বিশ্ববিদ্যালয় বা গণ বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি টাকায় পরিচালনা হয়। তো এই জায়গায় রাষ্ট্রের যে চা শ্রমিক, যে ইটভাটা শ্রমিক,
তারাও কিন্তু প্রত্যাশা রাখে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, হ্যাঁ, এবং অবশ্যই উচ্চশিক্ষার দ্বারটা যেন সেরকম ভাবে উন্মোচিত হয়, সেই জন্য কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে পড়া। তো আমি যদি 24-এর আন্দোলনে যাই, এই বিশ্ববিদ্যালয়ে যে ছেলেগুলো প্রাণ দিয়েছে, আমাদের শহীদ ফরহাদ, শহীদ হৃদয়চন্দ্র তরুয়া, আমি শুধু হৃদয়চন্দ্র তরুয়ার উদাহরণটা দিব। হৃদয়চন্দ্র তরুয়ার বাবা হচ্ছে একজন কাঠমিস্ত্রি। সে যে অঞ্চল থেকে উঠে এসেছে এবং যে পরিবার থেকে উঠে এসেছে, তার জন্য পড়াশোনার খরচ চালানো এবং বিশ্ববিদ্যালয়ে আসার পথটা অনেক বেশি অমসৃণ ছিল এবং বন্ধুর ছিল। তো সেই রকম একটা পথ পাড়ি দিয়ে সে হচ্ছে তরুয়ারা এই বিশ্ববিদ্যালয়ে এসেছিল, এবং তরুয়ারা যে বিশ্ববিদ্যালয়ে আসে, আমরা এই গল্পগুলো দেখি এবং খুব সাফল্যের সাথে প্রচার করি, কিন্তু এর পিছনে যেই ঘটনাগুলো আমরা দেখি যে তারা শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় না, 4, 5টা 7টা বিশ্ববিদ্যালয়ে তাদের আবেদন করতে হয়, যাতায়াত ফি থেকে অনেক টাকার ব্যাপার সেবার, কমপক্ষে 20 থেকে 25,000 টাকা এই জায়গায় খরচ হয়। তো তরুয়ার বাবা যদি একজন কাঠমিস্ত্রি হয়, ওনার যদি একদিনের ইনকাম চিন্তা করি আমরা 500 টাকা, তাহলে 2 দিনের ইনকাম 1000 টাকা, মানে 2 দিনের আয় দিয়ে তার একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফর্ম কিনতে হচ্ছে। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে তাদের অন্যান্য খরচগুলা কোন জায়গা থেকে হবে, এবং আমাদের উত্তরের জনপদ বা অন্যান্য জনপদ এখনো অনেক দরিদ্র শিক্ষার্থী যারা আসলে পড়াশোনা করতে চায়, তাদের হচ্ছে এই ধরনের উচ্চ ভর্তি ফি এবং এই বাণিজ্যের ভিতর দিয়ে আসার কারণে তাদের কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করতে পারে না। দেখা যায় যে অনেক জায়গায় তারা আসলে আবেদন করতে পারে না বা চাইলেও সম্ভব হয় না। তো এই জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি এখানে আয় করছে এবং এই টাকার ভাগ বাটোয়ারা তারা নিজেদের মধ্যে করে নিচ্ছে। তো বিশ্ববিদ্যালয়ের যে অতিরিক্ত লাভ, এটা আমার মনে হয় কমিয়ে একটা সহনীয় মাত্রায় নিয়ে আসা যাইতে পারে, এবং এটা সম্ভব। এবং সবকিছুতে আমরা যদি আগের তুলনা দেই যে আগে তো এত টাকা ছিল, এখন এত টাকা হয়েছে, এটা আমার মনে হয় উচিত না। কারণ আগের বাংলাদেশ আর এই বাংলাদেশ কিন্তু এক না। এই বাংলাদেশের প্রত্যাশা কিন্তু কি জনগণের প্রত্যাশা, জন আকাঙ্ক্ষার প্রত্যাশা। তো আমরা যদি বিগত সময়ের কিছু পরিসংখ্যান দেখি, যে আমাদের অতীতে লাস্ট যে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখানে 17 কোটি টাকা আয় হয়েছে। তো এগুলো তারা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করছে, সরকারি কোষাগারে জমা দেয়নি তৎকালীন সময়ে। হ্যাঁ, সেটা আমরা দেখেছি সংসদে মুজিবুল হক চুন্নু যিনি ছিলেন সংসদস্য জাতীয় পার্টির, তিনি কিন্তু সংসদে তুলেছিলেন এই কথাগুলো, আপনার নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, এটার সাথে আরেকটা বিষয় আপনার আমাদের যুক্তিসঙ্গত, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে আরেকটা বিষয় সবচেয়ে আলোচিত বিষয়টা, সেটা হচ্ছে যে পোষ্য কোটা। মানে এখন যে 2025-এ আসে, অর্থাৎ আমরা 2024-এ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলাম এবং এই কোটার বিরুদ্ধে আমাদের যে হৃদয় তরুয়ারা রক্ত দিয়েছে, এবং এই সময়ে এসে অর্থাৎ 2024-এর পর এসেও মানে এই পোষ্য কোটার প্রয়োজনীয়তা আপনি কতটুকু মনে করেন? আচ্ছা, আসলে প্রয়োজনীয়তা ব্যাপারটা আমি একেবারেই এটা মনে করি না। আসলে এটা নিয়ে একটা মজার গল্প আছে, বা মজার গল্প যদি বলা যায়, যে পোষ্য কোটায় যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যা জন্মেছি বিশ্ববিদ্যালয়ের আঙিনায়, তারপর এই বিশ্ববিদ্যালয়ের আঙিনায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়লাম, পোষ্য কোটায় বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, তারপর পোষ্য কোটা থেকে আবার বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলাম, আবার আমার দাফন কাফন সবই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাটিতেই হলো। মানে এখানেই জন্মেছি, এখানেই আমি আবার মৃত্যুবরণ করেছি, জীবনানন্দ দাশের কবিতার মতো। তো বিষয়টা এরকম হয়ে গেছে। দেখেন, আসলে আমাদের যদি সংবিধানের কথা চিন্তা করি, এই জায়গায় বা যারা হচ্ছে অনগ্রসর জাতিগোষ্ঠী বা তাদের জন্য এই জিনিসটা আমরা রাখতে পারি, বা সংবিধানে হচ্ছে ওই ধরনের ব্যক্তিদের জন্য করার নিয়ম আছে। এবং এটা আসলে মানে বলতে লজ্জা হইতেছে। দেখেন, আমরা একটা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি এবং সেই আন্দোলনের পরে অনেক মানুষ জীবন দিয়েছে। তার পরবর্তী সময়ে যখন কোটা ব্যবস্থা বিলুপ্তি হইলো এবং একটা সরকারের মসনদ কেঁপে গেল, এবং যে বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সূচনা হয়েছে, সেই জায়গাটিতেই হচ্ছে কি আবার একটা পোষ্য কোটার মতো একটা ব্যবস্থা নিয়ে আমাদের আবার আন্দোলন করতে হচ্ছে। তো এটা অনেক বেশি লজ্জার। তো আপনাকে যদি কিছু পরিসংখ্যান এই জায়গায় দেখাই, যে এখানে দেখা যেতেছে 5,000 7,000 সিরিয়ালে থেকেও তারা আইন বিভাগের মতো বিভাগগুলোতে তারা ভর্তি হইতে পারতেছে। আবার তাদের জন্য দেখা যাচ্ছে কেউ ফেল করলে 40, রাজশাহী ইউনিভার্সিটিতে পাস মার্ক ছিল 40, দেখা যেতেছে সেই সংখ্যায় পোষ্য কোটার অনেকে পাস করে না বা কোটার শিক্ষার্থীরা ফেল করে, এই জন্য পাস নাম্বার তাদের জন্য 30 দেওয়া হয়েছে, তাদের জন্য শিথিল করা। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন এই সময়ে পোষ্য কোটা বাতিলের জন্য আন্দোলন চলছিল, তখন আমাদের উপাচার্য একজন বললেন যে মূল যে আবেদন 100 আসন থাকলে সেখানে হচ্ছে পোষ্য কোটা নেওয়া হবে না, অতিরিক্ত পোষ্য কোটার জন্য 3টা আসন সৃষ্টি করা হবে। এটা আমার মনে হয় যে তাদের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট বা আলাদা শিক্ষক নিয়োগ দিয়ে তারপর এটা চালু করা যেতে পারে। তো আমার মনে হয় যে ধরনের শিক্ষককে, মানে যে ধরনের শিক্ষকরা যদি মেরুদণ্ড ওয়ালা হয় এবং তাদের যদি আদর্শ থাকে এবং তারা যদি 24কে ধারণ করে, তাদের উচিত এই পোষ্য কোটা নামক যে জিনিসটা আছে এটাকে ছুঁড়ে ফেলে দেয়া। আর এটা আসলে একটা মানুষকে পুরোপুরি মানে পরনির্ভরশীল বা পরজীবী শ্রেণী করে ওঠে। আমার সাথে যে বন্ধু
একই ক্লাসে পড়ছে, সে প্রশ্ন কোটায় 30 পেয়ে পড়ছে, তাকে কিন্তু অন্যভাবে মানুষ মূল্যায়ন করবে এবং তার ভিতরে সেই রকম একটা আত্মমর্যাদা বোঝ বা সে কিন্তু একটা হীনমন্যতায় ভুগবে। তো আমি চাই যে তারা পোষ্য কোটার বাইরে আসুক। আর এই জায়গায় আরেকটা জিনিস হচ্ছে, কেন পোষ্য কোটা হবে? তরুয়ারা যদি খেতে খামারে কাজ করে বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, তাহলে এখানে যারা এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সন্তান বা কর্মচারীদের সন্তান, তারা বাবার তো চাকরি আছে, তারা তো ভালো মন্দ খাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সেরা টিউটর দিয়ে পড়ছে, তারপরও আবার তাদের কোনো একটা পরিবেশে বড় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো ওই যে রোকেয়ার সেই চাষার দুঃখুর কথার মধ্যে যদি বলি যে তেলা মাথায় তেল দেয়া, তো এই বিষয়টা প্রশ্ন করার বিষয়টা আসলে পুরোপুরি সেই রকম। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের মানে সবকিছু হচ্ছে মিলে যাচ্ছে আর কি, যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আবাসন, এটা অনেক বড় একটা সংকট। এখানে আপনার ধরেন 30% পোলাপান বা আমাদের শিক্ষার্থীরা আবাসনের সুযোগ পায়। এখন এই যে আমাদের নতুন 2টা হল এখনো চালু হয় নাই, এবং বিভিন্ন দিক থেকে হচ্ছে জোর সোরে কথা হচ্ছে যে হলগুলো খুলে দেওয়ার জন্য। এখন এই যে হলগুলো খুলে দেওয়ার বা পিছনে এর যে জটিলতা কোথায়, বা এটা কি প্রশাসনিক জটিলতা নাকি একাডেমিক জটিলতা, রাজনৈতিক জটিলতা? এই আসলে যদি খুব মজা করে বলি, তাহলে দেখা যায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখন যে 2টা হল চালুর ব্যাপারে খুব জোরে সোরে আলাপ হচ্ছে বা দাবি শিক্ষার্থীরা বারবার জানাচ্ছে, সেটা হচ্ছে অতীশ দীপাঙ্কর হল এবং হচ্ছে বঙ্গবন্ধু হল। অন্যান্য হলগুলোতে ওনারা সিট বরাদ্দ দিয়েছেন, সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি অনেক কিছু আছে, সেটা নিয়ে আমি আলাপ করব না। তো নতুন হল খোলা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা প্রায় 4-5 মাস দায়িত্ব নিয়েছে, এটা কিন্তু খুলে যাওয়ার কথা, কিন্তু কেন খুলছে না এটা একটা বড় প্রশ্ন। এই জায়গায় যদি আমরা দেখি, যদি আপনাকে জানাই যে 2015 সালে হচ্ছে বঙ্গবন্ধু হলের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, সে ঠিক তার 2 মাস পর হচ্ছে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। পদ্মা সেতু আজ থেকে 2-3 বছর আগেই হয়ে গেছে, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের কাজ এখনো চলমান। তো এই জায়গায় সাবেক উপাচার্যর একটা মন্তব্য আমি যদি কোট করি, মানে ইফতেখার উদ্দিন, যিনি 19 সালে ছিলেন, তিনি থাকা মানে 2019 সালে তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের ওই বঙ্গবন্ধু হলের 90% কাজ হচ্ছে শেষ হয়ে গেছে, আর 10% কাজ বাকি। তাহলে 19 থেকে যদি আমরা চিন্তা করি 24, আজকে 5 বছর। তো দেখা যাইতেছে এই 5 বছরের ভিতরেও আমাদের সেই 10% কাজ শেষ করতে আমরা করতে পারি না। তবে বিগত প্রশাসন যারা ছিল তারা বলছিল যে এই বছর মানে 24 যেটা আমরা পার হয়ে আসছি, সেই 24-এর শুরুতে এটা খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু তারাও এটা খুলতে পারেনি। তো লাস্ট একটা অনুষ্ঠানে একজন উপ উপাচার্যকে প্রশ্ন করার পরে উনি উত্তর দিয়েছিলেন যে বিল্ডিং এর যে হস্তান্তরের ব্যাপারটা, সেটা তাদের কাছে এখনো করে উঠতে পারেনি। তো যেই কারণে ভবন হস্তান্তরের কারণে তারা এটা শিক্ষার্থীদের দিতে পারছে না। তো আমি মনে করি এই জায়গায় মানে আমলাতান্ত্রিক জটিলতার ইস্যুটা ওনারা দেখাচ্ছেন। আর এই জায়গায় এটা যদি ওনারা সদিচ্ছা নিয়ে করেন, তাহলে আমার মনে হয় যে এটা যত দ্রুত সম্ভব করা যায়। তাতে ওই হলে প্রায় 716টার মতো আসন আছে। তো এই জায়গায় একটা বড় সংখ্যক শিক্ষার্থীর আসনের ব্যবস্থা হয়ে যাওয়ার কথা। তো এই শিক্ষার্থীদের এই দাবিটা একেবারে পুরোপুরি যৌক্তিক। তো আসলে এটাকে আমি পুরোপুরি লাল ফিতার দৌরত্ব বা হচ্ছে প্রশাসনের খুব জোরে সোরে কাজ না করার বিষয়টাকে আমি দেখবো না। অবশ্য আমাদের এই শিক্ষার্থীদের কিন্তু এই প্রশাসনের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে। আমরা মনে করি অতি শীঘ্র হচ্ছে এই প্রশাসন হচ্ছে আমাদের হল দুটো খুলে দিবেন। আমরা কিন্তু দেখেছি যে তারা হচ্ছে হলের যে কর্মকর্তাদের নিয়োগ বা এগুলো তারা ইদানিং দিয়ে দিয়েছে। আমি মনে করি অতি শীঘ্র হলগুলো চালু হবে। এর পাশাপাশি আরেকটা বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুপ্ত হামলা, এবং আমরা রিসেন্টলি দেখলাম যে আমাদের শাটলে উঠে চিন্তাকারীরা হচ্ছে আমাদের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বা আরো একজনের সাথে মানে রক্তাক্ত ভাবে তারা আঘাত করছে। এবং এই গুপ্ত হামলা বা ওই যে শাটলের চিন্তায় বা এগুলা এই রক্তাক্ত হওয়ার ঘটনায় মানে এর পিছনের অর্থাৎ এর পরিসমাপ্তি কোথায় ঘটবে? বা আসলে এখানে 2টা ইস্যু নিয়ে আপনি কথা বলছেন, একটা নিরাপত্তা ইস্যু মূলত, কিন্তু একটা হচ্ছে গুপ্ত হামলা আর একটা হচ্ছে কি শাটলের ইস্যু। আমি প্রথমে শাটলের ব্যাপারটা নিয়ে যদি কথা বলি, দেখেন শাটলের দাবিটা কিন্তু আজকে একদিনের না, এটা হচ্ছে একটা দীর্ঘদিনের দাবি এবং হচ্ছে দীর্ঘদিন নিয়ে ধরে এই দাবিটা চলমান, নিরাপত্তার বিষয়টা। এবং আজ থেকে ঠিক 1-1.5 বছর আগে শাটলের ছাদ থেকে পড়ে কিন্তু শিক্ষার্থী আহত হয়েছিল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা তুল কালাম কাণ্ড ঘটছিল, এবং সেই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সবকিছু আমি। তারপরে যদি আমরা বলি আমাদের শাটলের নিরাপত্তা কিন্তু বাড়ে নাই। তো দেখা যাচ্ছে যে শাটলের মূল সমস্যাগুলো হচ্ছে শাটলের বগিগুলো এক বগি থেকে আরেক বগিতে যাতায়াতের যে ব্যবস্থাগুলো ট্রেনে থাকে শাটলে নাই। যদি ওইরকম থাকতো তাহলে হয়তো একটা শিক্ষার্থী যে পিছনে বগিতে উঠছে, এখানে মানুষ নাই, সে সামনে বগিতে যেতে পারে, বা শাটলে হামলা করছে সে বগি থেকে যেতে পারে, বা
কেউ দেখতেছে বগি থেকে বগি কি হচ্ছে দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, তো এই জায়গায় হচ্ছে আরো সমস্যা হচ্ছে, এখানে যে পুলিশ থাকে তারা মনে হয় যে একবার যাত্রা করে আসে, একবার হচ্ছে আনন্দ যাত্রা করে যায়। হুম, হুম। তো এবং আমরা তাদেরকে দেখেছি তারা হচ্ছে যে পরিচালকের যে রুম আছে তারা ওইখানে উঠে ওইখান থেকে নামে। হ্যাঁ, ওইখান থেকেই নামে। তো তাদের আসলে এরকম ভূমিকা নাই। তো এই জায়গায় দাবি উঠতেছে যে প্রত্যেকটা বগিতে বা কি শিক্ষার্থী সরি এই যে পুলিশের ব্যবস্থা করা বা বইগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা যেতে পারে। আর বহিরাগত ইস্যুটা একদম মানে প্রচন্ড খারাপ পর্যায়ে চলে গেছে। কারণ দেখা যাচ্ছে শিক্ষার্থীদের স্থান সংকুলন হচ্ছে না। আমরা শাটলের শিডিউল বৃদ্ধি থেকে শুরু করে শাটল বৃদ্ধি করার জন্য অনেক বেশি আবেদন করছি। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে বহিরাগতরা এই জায়গায় স্থান দখল করে আসে। তার মধ্যে আমরা যদি ক্যান্টনমেন্ট স্টেশনের কথা বলি, 16 স্টেশন গুলোর কথা বলি বা বটতলী, ওদিকে খুব অপরাধ প্রবণ হুম, হুম। এলাকা, এবং দেখা যাচ্ছে যে রাস্তার রেল লাইন ঘেঁষে বাড়িঘর তৈরি বাড়িঘর হয়েছে, তৈরি হচ্ছে। বা একটু পরিষ্কার রাখা বা এগুলো উচ্ছেদ অভিযান করা, এই ধরনের তৎপরতা আমাদের চোখে পড়ে না। তো যেই জায়গায় দেখা যায় যে সেই সুযোগগুলো অপরাধীরা নেয় এবং হচ্ছে শাটলে বারবার পাথর নিক্ষেপ এবং ছিনতাইকারী হামলা, এই ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটতে আছে। তো আমাদের মনে হয় যে প্রশাসন যদি একটু কঠোর হয়, রেলওয়ে পুলিশের সাথে যদি আমরা জোরে সোরে একটা আলাপে চলে আসতে পারি এবং স্টেশন গুলাতে আমরা সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে পারি। আমি দেখলাম যে আসলে এই জায়গায় মানে কোন একটা ঘটনা না ঘটলে কাজ হয় না। মানে আপনি হ্যাঁ, হ্যাঁ, এখন কিছু বলছেন, আসলে তারপর কাজ হচ্ছে না, কিন্তু একটা দুর্ঘটনা ঘটার পরে আমরা হচ্ছে সেই বিষয়ে ব্যবস্থা নেই। তো এটা নিয়ে আমরা মূল ফটক বন্ধ করে শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখেছি। আর সর্বশেষ যে ইস্যুটা, গুপ্ত হামলা, আসলে এই শব্দটা আমাদের কাছে একেবারে নতুন। হ্যাঁ। এই 24-এর অভ্যুত্থান পরবর্তী পরবর্তীতে সময়ে প্রথম শব্দটা সবচেয়ে বেশি। ক্যাম্পাসে সবচেয়ে বেশি আলোচিত। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন তাদের মধ্যে গুপ্ত হামলা যারা আছেন, আসলে গুপ্ত বলতে আমরা সেই গুপ্ত সাম্রাজ্যের হ্যাঁ, সমুদ্রগুপ্ত হ্যাঁ। তাদের কথা জানি। তো এই সময়ে কিছু গুপ্ত বিশারদদের জন্ম হয়েছে, যারা এই গুপ্ত নায়ক কারা আসলে আমরা জানি না। এটা মাসুদ রানা বা অন্যান্য সিরিজের যে গোয়েন্দা তাদের মতো ভূমিকা পালন করতেছে। তো আমরা দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সব জায়গায় লাইটিং এর ব্যবস্থা করতেছেন এবং টহল বাড়াচ্ছেন, এবং আমরা যেটা কিনা ছবি আর্মি নিয়ে মজা করি আর কি, যেটা ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী, তো তাদের তৎপরতাও কিন্তু দেখা যাচ্ছে সব জায়গায়। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে মানে এটা খুবই বেদনা বিদুর যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের কাছ থেকে একজন শিক্ষার্থীকে তুলে নিয়ে পাহাড়ে নির্যাতন করা হচ্ছে, এবং কারা সে নির্যাতন করছে আমরা কিন্তু এটা বের করতে পারছি না। এবং তার পরবর্তীতে আমরা অতি সম্প্রতির ঘটনা যদি বলি, যে নিরাপত্তা দপ্তরের সামনে থেকে আমাদের নবীনতম সেশনের মানে 23-24 সেশনের 23-24 যে শিক্ষার্থী আছেন তাদের উপরে হামলা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, কিন্তু কারা করেছে আমরা জানি না। তো এই জায়গায় আমি বলবো যে আমাদের অনেক বেশি নিরাপত্তার ঘাটতি আছে, এবং প্রশাসনের এই জায়গায় সদিচ্ছারও কিছু অভাব আছে। ওনারা চাইলে গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিতে পারেন, এবং কারা কোন উদ্দেশ্যে এবং বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করা বা বিশ্ববিদ্যালয়ে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা তাদের, বা পতিত স্বৈরাচার নাকি নব্য শক্তির উত্থান বা নব্য কোনো সন্ত্রাসীদের উত্থান, সেটা কিন্তু আমরা এখনো ধারণা করতে পারছি না। কিন্তু আমার মনে হয় যে এই ঘটনায় দু একজনকে সামনে নিয়ে আসা উচিত যারা এই ঘটনাগুলো হ্যাঁ, ঘটেছে। করছে। তাতে শিক্ষার্থীদের ভিতরে যেমন একটা আতঙ্ক ভয় কমবে, পাশাপাশি এই জিনিসগুলো আমরাও দেখতে পারবো। আর এটা যদি আসলে সুরাহা না করা যায় তাহলে কিন্তু আসলে এই জায়গায় একটা ভীতির পরিবেশ না, ইনশাআল্লাহ বিরাজ করবে। আমাদের নতুন বছর শুরু হচ্ছে। আমরা আশাবাদী যে আমাদের প্রত্যাশা আমাদের এই প্রশাসন অতি সত্বর পূরণ করবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি আহ, শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করবে। আশা করি পাশে থাকবেন এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। চোখ রাখুন বৈঠকের অন্য কোনো আয়োজনে। ধন্যবাদ আপনাদের সবাইকে।